নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই নতুন ভৌতিক এপিসোডে। প্রত্যেকবারের মতন আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে গল্পের শেষে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মোনালিসার কলমে গ্রাম বাংলার ভূতের গল্প বৈতরণীগঞ্জের ভুতুড়ে পোস্ট অফিস। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শোনা যাক। শুরু হচ্ছে বৈতরণীগঞ্জের ভুতুড়ে পোস্ট অফিস। সকাল 10টা। বৈতরণীগঞ্জের পোস্ট অফিসের সামনে রোজকার মতোই জটলা। পৌষের বাতাসকে উপেক্ষা করে খড়িমাটির উঠোনটায় অর্ধচন্দ্রাকারে লাইন দাঁড়িয়ে আছে। কেউ এসেছে মানি অর্ডারের আশায়, কেউ বা শহরে থাকা ছেলের চিঠির খোঁজে। ভাঙা কাঠের বেড়ার ওপাশে কাউন্টারের গড়াত ধরা জানলার ভেতরে একাই সব সামলাচ্ছে অবিনাশ। এই একবিংশ শতকেও বৈতরণীগঞ্জের মতো গণ্ডগ্রামে চিঠি ভরসা। অবিনাশ এসেছে মাসখানেক হলো, নতুন বদলি। এর আগে ছিল এক শহরতলি পোস্ট অফিসে। সেখানে কোয়ার্টার ছিল না, বন্ধু শ্যামলের সঙ্গে একটা ভাড়া বাড়িতে থাকত। শ্যামল এক প্রাইভেট কোম্পানির সামান্য কর্মচারী। এখানে এই বৈতরণীগঞ্জে পোস্ট অফিসের পাকা দালানের পাশেই একটা একতলা কোয়ার্টার জুটেছে। মন্দ নয়, সব মিলিয়ে ভালোই কেটে যাচ্ছিল দিনগুলো। কিন্তু আজ সকাল থেকেই মেজাজটা একেবারে খিঁচড়ে আছে। একটা বিশেষ কাজের ড্রয়ার হাতড়ে দেখল তার অতি পছন্দের কলমটা সেখানে নেই। বিদেশ থেকে এক কাকা এনে দিয়েছিলেন, ভারী ধাতব আর ছাই রঙা একটা কলম। শুধু দামি নয়, ওটা ওর সৌভাগ্যের প্রতীক। অবিনাশ প্রায় পাগলের মতো খুঁজতে লাগলো। এ কি, আমার আমার কলমটা গেল কোথায়? কি আশ্চর্য! অবিনাশ প্রায় পাগলের মতো খুঁজতে লাগলো। ড্রয়ার উপর করল, পুরনো খাতার ভাঁজ দেখল, লাল ফিতে বাঁধা বাতিল কাগজপত্রের স্তূপ সরালো, কিন্তু না, কোথাও নেই। ভৈরব পোস্ট অফিসের একমাত্র পিয়ন আর তার একমাত্র সহকর্মী এতক্ষণ সব লক্ষ্য করছিল। অবিনাশের ব্যস্ততা দেখে সে এগিয়ে এলো। আগে কি খুঁজছেন মাস্টার মশাই? কিছু হারিয়েছে? ভৈরব দা, আমার সেই কলমটা দেখেছো? আরে ছাই রঙের, খুব দামি। না তো বাবু, আপনার পিন আমি দেখিনি। আর যদি লাগে আমারটা নিন, দেখুন এখানেই কোথাও রেখেছেন, বোধহয় খুঁজে পেয়ে যাবেন ঠিক। না না, অবিনাশের গলায় অধৈর্য ফুটে বেরোলো। আরে ওটা কোনো সাধারণ। অবিনাশের এমন চিন্তিত আর ব্যস্ত হাবভাব ভৈরব আগে দেখেনি। সেও ভয়ে ভয়ে খোঁজাখুঁজি শুরু করলো। আরে ওই দিকটা দেখো না। কিন্তু কলমটা যেন বেমালুম উবে গেছে। শেষে এক রাশ বিরক্তি নিয়ে ভৈরবের বাড়িয়ে দেওয়া একটা সস্তার বলপেন দিয়েই সকালের কাজ সারতে হলো অবিনাশকে। অবিনাশের বয়স 25। অল্প বয়সে সরকারি চাকরিটা পেয়ে গেছে। এখনো বিয়ে থা করেনি। দেশের বাড়িতে বাবা, মা আর এক বোন আছে। পুরুলিয়ার কোনো এক প্রত্যন্ত গ্রাম, সেখানেই থাকে। রুক্ষ মাটির দেশ ছেড়ে এত দূরে এই নদীর ধারের মফস্বলে মনটা কেমন যেন করে ওঠে আজও। কাজের শেষে কোয়ার্টারে ফিরে সেই মন খারাপটা আজ যেন দ্বিগুণ হয়ে চেপে বসল। একেই তো সকাল থেকে কলমটা না পাওয়ার আক্ষেপ, তার উপর মায়ের মুখটা বড্ড মনে পড়ছে। মায়ের শরীরটা ভালো নেই। মাসে মাসে মানি অর্ডার করে টাকা সে পাঠিয়ে দেয় ঠিকই, কিন্তু তাতে কি আর মন ভরে? ঘরের ছেলে ঘরে থাকলে ছেলেরও স্বস্তি আর পরিবারের লোকেদেরও স্বস্তি। একাকিত্বটা যেন এই শীতের রাতের মতোই জমাট বেঁধে বুকের মধ্যে চেপে বসে। রাত তখন প্রায় 8টা। পোস্ট অফিসের কোয়ার্টারের পেছন দিয়েই বয়ে গেছে আন্ধারি নদী। নামটার মতোই অন্ধকার আর গভীর। নদীটা বেশ চওড়া,
আর সময়টা শীতের। রাতের অন্ধকারে তার বিস্তার যেন আরও বেড়ে গেছে। দুই পাড়ে ঘন কুয়াশার চাদরে ঢাকা। নদীর জল প্রায় স্থির, শুধু থেকে থেকে দু একটা জলজ প্রাণী বা মাছের ঝপাং শব্দ সেই নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে। রাতের খাবার সেরে অবিনাশ সবেমাত্র খবরের কাগজটা নিয়ে বসেছে। কোয়ার্টারের বসার ঘরের একটা বেতের পুরনো আরাম কেদারা আছে, সম্ভবত আগের পোস্টমাস্টারের ফেলে যাওয়া। সেই চেয়ারে হেলান দিয়ে সে কাগজটা পড়ছিল, এমন সময় দরজায় টোকা পড়ল। বাইরে থেকে ভৈরবের গলা ভেসে এলো, মাস্টারমশাই, ও মাস্টারমশাই, দরজাটা খুলুন। মাস্টারমশাই, শুনতে পাচ্ছেন? অবিনাশ একটু অবাক হলো, এত রাতে ভৈরব? হ্যাঁ, যাই বলে দরজাটা খুলে দিল সে। ভৈরব দাঁড়িয়ে আছে, আপাদ মস্তক চাদরে জড়ানো, মাথায় মাংকি টুপি আর গলায় মাফলার। বাইরে বেশ জাঁকালো ঠান্ডা। অবিনাশ বলল, আরে এসো এসো, ঘরে এসো। এত রাতে? ঘরে ঢুকে একটা টুলে বসলো ভৈরব। অবিনাশ জিজ্ঞাসা করল, তা সব চিঠি বিলি হয়ে গেছে তো? ঠিক জায়গায় পৌঁছে দিয়েছো তো? ভৈরব হাত কচলাতে কচলাতে বলল, আগে মাস্টারমশাই, চিন্তা করবেন না। ওই গায়ের শেষ মাথার সিটিগুলো দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তা আপনি খাওয়া দাওয়া সেরে নিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। ভৈরব ইতস্তত করে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার সেই কলমটা খুঁজে পেলেন? হ্যাঁ, না, কলমটা আর খুঁজে পাওয়া গেল না। কি আর করা যাবে, কাল দেখব। একটু থেমে অবিনাশ আসল কথা এলো, আচ্ছা ভৈরবদা, আমাকে একটা কথা বলবে? আগের পোস্টমাস্টার যিনি ছিলেন, ওই রজনীকান্ত বাবু, ওনার ঠিক কি হয়েছিল বলো তো? মানে লোকটা এখান থেকে হঠাৎ করে চলে গেলেন কেন? প্রশ্নটা শোনা মাত্রই ভৈরবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঘরের ফুরিয়ে আসা হলদে বাল্বের আলোয় তার চোখে ভয় তখন স্পষ্ট। ভৈরব গলা নামিয়ে বলল, ওই কথা আর বলবেন না। রজনীকান্ত বাবু চলে যাননি। উনি গত 1 মাস ধরে নিরুদ্দেশ। নিরুদ্দেশ মানে? নিরুদ্দেশ মানে নিরুদ্দেশ। আর সবচেয়ে অদ্ভুত কি জানেন? পোস্ট অফিসের সিন্ধুকের সব টাকা পয়সা কাগজপত্র সব যেমনকার তেমনই আছে, একটা সুতো এদিক ওদিক হয়নি। শুধু মানুষটা যেন স্রেফ বাতাসে মিলিয়ে গেছে। ভৈরব হঠাৎ করে অবিনাশের খুব কাছে ঘেঁষে এলো। বাবু, আপনিও খুব সাবধানে থাকবেন। ওই যে পেছনে যে আন্দারি নদীটা, ওই যে। আঙুল তুলে সে কোয়ার্টারের পেছনের দেয়ালটা দেখালো। ওই নদীটা কিন্তু খুব অভিশপ্ত বাবু। ওখানে জলহরকার বাসা আছে। জলহরকা? অবিনাশের ভুঁড়ো কুঁচকে গেল। আরে চুপ 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 চুপ। ভৈরব প্রায় ধমকে উঠে ইশারা করল, ওই নাম জোরে মুখে উচ্চারণ করবেন না বাবু। আর হ্যাঁ, আপনার একটা কথা স্পষ্ট করে বলে দিই, আপনি এখানে নতুন এসেছেন, দয়া করে গভীর রাতে যদি কেউ দরজায় এমন ঢক ঢক করে ডাকে, তাহলে দরজা খুলবেন না। এমনকি যদি শোনেন আমি ডাকছি, তাহলেও খুলবেন না। কারণ রাত 12টার পর যত রাত গভীর হতে থাকে, ততই তার রাজত্ব বাড়তে থাকে। অবিনাশের এসব বুজরুকিতে বিশ্বাস নেই। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তা কেমন দেখতে তোমার ওই জলহরকা শুনি? ভৈরবের মুখ থমথমে হয়ে গেল। সে এক দৃষ্টে অবিনাশের দিকে তাকিয়ে বলল, হাসবেন না বাবু, এ হাসির কথা নয়। ওই আন্দারি নদীতে যে পিশাচ থাকে, সে এক ভয়ানক জিনিস। দেখতে দেখতে ঠিক একটা ডাক পিয়নের মতো। ওই কাঁধেও তার জোলা আছে। প্রতি অমাবস্যার রাতে সে নদী থেকে উঠে আসে। তবে সে সিটি বিলি করে না, সে বিলি করে মানুষের পাপ আর অভিশাপ।
যার বাড়ির দরজায় সে ওই ঝোলা থেকে কিছু একটা রেখে যায়, তার মৃত্যু বা নিরুদ্দেশ হওয়া কেউ আটকে রাখতে পারে না। অবিনাশ এবার বেশ জোরেই হেসে ফেলল। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার জল হরকা নিয়েই থাকো। এখন অনেক রাত হয়েছে, তা একা বাড়ি যেতে পারবে তো, নাকি আবার ভয় পাবে? ভৈরবের মুখের কোনো ভাবান্তর হলো না। সে শুধু তার থমথমে মুখটা নিয়ে অবিনাশের দিকে তাকিয়ে রইল, যেন অবিনাশের এই অবিশ্বাসে সে যুগপৎ হতাশ এবং ভীত। বাবু, বাবু রহস্য করবেন না, রহস্য করবেন না। ঠিক আছে, আমি এখন চলি। এমনিতেই রাত গভীর হয়ে আসছে, আমি চলি। টুল ছেড়ে উঠে দাঁড়ালো ভৈরব। দরজার কাছে গিয়ে আবার ঘুরে দাঁড়ালো। সকালে পোস্ট অফিসে দেখা হবে। কাগজপত্রগুলো তৈরি করে রাখবেন, চিঠিগুলো বিলি করে কাল একটু তাড়াতাড়ি ছুটি নেব আর কি। ওই গিন্নি আবার বায়না করেছে তো, কাল হাটবার, তাই হাটে যাবে কিছু কেনাকাটা করতে। বিলক্ষণ, ঠিক আছে, এসো তাহলে। ভৈরব চাদরে নিজেকে আরো ভালো করে জড়িয়ে নিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। দরজা বন্ধ করে অবিনাশ আবার সেই আরাম কেদারাটায় এসে বসল। ভৈরবের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে হাসল। যত সব গাঁজাখুরি গল্প। সে খবরের কাগজটা টেনে নিল। অন্য এক শহরের এক জীর্ণ গলিতে ঠিক সেই সময় একটা স্যাঁতস্যাঁতে ঘরের তক্তপোষে শুয়ে কাতরাচ্ছিলেন এক বৃদ্ধা। শীর্ণ হাতটা কপালে রাখা। পাশে বসে তার মাথায় জলপট্টি দিচ্ছিল কমলী নামের এক পরিচারিকা। বৃদ্ধা ক্ষীণ স্বরে বললেন, কমলি, ও কমলি, শ্যামল তো তোর টাকাটা পাঠালো না রে। মাসের 5 তারিখ পেরিয়ে গেল, এমন তো দেরি হয় না। ছেলেটার হলোটা কি? কমলী কপালে জলপট্টিটা চেপে দিয়ে বলল, ও মা ঠাকুরন, আপনি এত চিন্তা করছেন কেন? বাবু শহরে গেছে, হয়তো কোনো জঞ্জালে পড়েছে, টাকা ঠিক পাইতে দেবে। বৃদ্ধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ঘরে ওষুধপত্র সব শেষ হয়ে এলো, টাকা দিতে হবে মৃদুল ডাক্তারকে। ছেলেটা ছাড়া আমার তো এ দুনিয়ায় আর কেউ রইল না রে কমলি। 2 দিন তুই অপেক্ষা করে যা মা, টাকা এলেই তোর পয়সা মিটিয়ে দেব। কমলী দীর্ঘশ্বাস ফেলে বলল, না না মা ঠাকুরুন, আমি পয়সার জন্য বলছি না, আপনি আগে ভালো হয়ে সেরে উঠুন, এইটুকুই চাই। আপনার ছেলে নিশ্চয়ই টাকা পাঠাবে, সেও তো একা লড়ছে ওই শহরে। আজ গ্রামে হাটবার, তাই পোস্ট অফিসে চাপটা সকাল থেকেই একটু কম। গ্রামের লোকজন সব হাটমুখী। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ এদিকে মারায়নি। যেটুকু যা কাজ ছিল অবিনাশ একটার মধ্যেই সব মিটিয়ে ফেলেছে। ভৈরবও আজ সকাল সকাল চিঠি বিলি করতে বেরিয়ে পড়েছিল। গিন্নির সাথে হাটে যাবে বলে কথা। পোস্ট অফিসে তালা ঝুলিয়ে অবিনাশ কোয়ার্টারে ফিরল। কিন্তু 4 দেয়ালের মধ্যে আজ আর মনটা টিকল না। পৌষের রোদ তখন পশ্চিমে হেলেছে। সে ঠিক করল আজ ওই আন্ধারি নদীর পাড়টা থেকেই একটু ঘুরে আসবে। শীতের দুপুর, আন্ধারি নদীর পাড় অদ্ভুতভাবে আশ্চর্য রকম নির্জন। থমথমে একটা নিস্তব্ধতা চারপাশকে গ্রাস করে আছে। নদীর জল কালচে, সবুজ এবং স্থির।
পৌষ মাসের এই শীর্ণ তির্যক রোদ যেন এই জায়গার নির্জনতাকে আরও বাড়িয়ে তুলেছে। অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছিল অবিনাশ। কাল রাতের ভৈরবের বলা সেই জলহরকার গল্পটা মনে পড়তেই তার হাসি পেল। যত সব গাঁজাখুরি। এমন সময় হঠাৎ কিছু একটার উপর চোখ পড়ল। জলের কিনারায় ভেজা নরম বালির মধ্যে কি একটা যেন চকচক করছে। প্রথমে সে ভাবল ঝিনুক বা পাথর জাতীয় কিছু একটা হবে, কিন্তু কৌতূহল বশে আরেকটু এগিয়ে যেতেই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এগিয়ে গিয়ে ভেজা বালি থেকে জিনিসটা তুলে নিল সে। জিনিসটা দেখে তার হাত পা যেন অসাড় হয়ে আসছে। তার সেই কলমটা, সেই ভারী ধাতব ছাইরঙা পার্কার, যা সে কাল পাগলের মতো খুঁজেছে পোস্ট অফিসের প্রতিটি কোণায়, যা সে আর ভৈরব তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পায়নি, সেই কলমটা এখানে এলো কি করে? অবিনাশের স্পষ্ট মনে আছে এখানে আসার পর থেকে কাজের চাপে সে একদিনও এই নদীর ধারে বেড়াতে আসেনি, আজই প্রথম। তাহলে কলমটা কি হেঁটে হেঁটে এখানে চলে এসেছে? অবিনাশের মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। এটা অন্য কোনো কলম হতেই পারে না। এটা একটা অ্যান্টিক পিস, বিশেষ করে ভারতবর্ষে এর জুড়ি মেলা ভার। সে এটা হাড়ে হাড়ে চেনে। কলমটা হাতে নিয়ে সে স্থানুর মতো দাঁড়িয়ে রইল। আর ঠিক সেই সময় তার ঘোরটা কাটল একটা পরিচিত কণ্ঠস্বরে। মাস্টার মশাই! অবিনাশ চমকে পিছন ফিরল। ভৈরব তার পুরনো সাইকেলটা ঠেলতে ঠেলতে এগিয়ে আসছে। অবিনাশ অবাক হয়ে বলল, সে কি ভৈরবদা, তুমি না হাটে যাবে, এই অসময়ে এখানে এলে যে? ভৈরব সাইকেলটা একটা ভাঙা শেওড়া গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করালে। তার মুখে আজ সেই সহজ ভাবটা নেই। সে থমথমে গলায় বলল, আগে সেসব পরে হবে খন, কিন্তু আপনি এই ভর দুপুর বেলায় একা একাই নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছেন? অবিনাশ কি বলবে বুঝতে পারল না। হাতের মুঠিতে শক্ত করে কলমটা চেপে ধরল। তারপর দুর্বল গলায় বলল, আর বলো না ভৈরবদা, ঘুরতে তো এসেছিলাম এমনি এমনি, কিন্তু এই দেখো। সে ভৈরবের সামনে হাতটা বাড়িয়ে ধরল। আরে কলমটা এখানে পড়েছিল, কে জানে কে এনেছে। আমি তো বাবা আজই প্রথম এলাম নদীর ধারে। ভৈরব কলমটার দিকে তাকালো, কিন্তু ধরল না। ভয়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে দুপা পিছিয়ে গিয়ে বলল, বাবু, ওটা আর হাতে রাখবেন না, ফেলে দিন, ফেলে দিন, ওটা জলে ফেলে দিন। ও ভালো সংকেত নয় কো। আপনার কলম দিয়ে কেউ আপনার ভাগ্য লেখে নিত। অবিনাশ এবার আর হাসতে পারল না। তবু জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, কি যাতা বলছো তুমি? তোমার মাথাটা দেখছি গ্রামবাসীদের সঙ্গে থেকে থেকে একেবারে গেছে। এই তো আমি দিব্যি দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছি, কই তোমার জলহরকাকে তো দেখলাম না। ভৈরবের মুখটা আরও অন্ধকার হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আজকে এখানে আসতাম না বাবু, কিন্তু একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? এই অঞ্চলের সবচেয়ে ধনী মহাজন দামোদর শেঠ, তাকে তার নিজের বিছানায় মরা অবস্থায় পাওয়া গেছে। মারা গেছে? কি হয়েছিল, হার্ট অ্যাটাক? না বাবু, আশ্চর্যের বিষয় হইল তার পুরা শরীরটা জলে ভেজা, একেবারে থকথকে, যেন ওই আন্ধারি নদীতে সে কতক্ষণ ডুবেছিল। অথচ তার শোবার ঘরে এক ফোঁটাও জল নাই। অবিনাশের শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। ভৈরব ফিসফিস করে বলল, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন বাবু? এক মুঠো তাজা পলি, ভেজা পলি মাটি কেউ যেন রেখে গেছে দামোদর শেঠের ওই সিন্দুকের ওপর। তারপর সে অবিনাশের কানের কাছে মুখ এনে বলল, জলহরকা তার চিঠি বিলি করে গেছে বাবু, চিঠি বিলি করে গেছে। সে কি, এখানেও তুমি জলহরকাকে খুঁজে পাচ্ছ?
পাবো না? ওই দামোদর শেঠ কিছুদিন আগেই এক বিধবা মহিলার জমি জমা জালিয়াতি করে কেড়ে নিয়েছিল। ওই বিধবা মহিলা এই আন্দারি নদীতেই ডুবে আত্মহত্যা করেছিল। সে এক কাণ্ড হয়েছিল বাবু। আপনি তখন এই অঞ্চলে আসেননি। লোকে বলে ওই বিধবাই জল হরকা হয়ে ফিরে এসেছে, প্রতিশোধ নিয়েছে। সত্যি তোমরাও পারো। আরে এর পেছনে দেখবে অন্য কোনো ষড়যন্ত্র আছে। আমার তো মনে হয় এটা নিশ্চয়ই ওই বিধবার কোনো কাছের লোক বা আত্মীয়ের কাজ। সে জল হরকার গল্পটা রটিয়ে সবার চোখে ধুলো দিয়ে প্রতিশোধ নিয়েছে, হতেই পারে। সেসব আমি জানি নে বাবু। আপনি দয়া করে কোয়ার্টারে ফিরে যান, বেলা পড়ে আসছে। আগের পোস্টমাস্টার রজনীকান্ত বাবু গায়েব হওয়ার পর থেকে আমাদের এই অঞ্চলে ভয়টা যেন আরও ঝাঁকিয়ে বসেছে। এমনিতেই এই দিকটায় বড় কেউ একটা আসে না, এই আন্দারি নদীটার ভয়ে। তারপর সাইকেলটা তুলে নিয়ে এসে বলল, আমি চললাম বাবু, কাল রবিবার ছুটির দিন আছে। ভাবছি তবু একবার আপনার সঙ্গে এসে দেখা করে যাবো কোন। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার চিন্তা করতে হবে না। ভৈরব সাইকেলে চেপে গ্রামের পথের দিকে মিলিয়ে গেল। অবিনাশ কিছুক্ষণ সেই ভেজা বালির ওপর দাঁড়িয়ে রইল। হাতের মুঠোয় কলমটা যেন বরফের মতো ঠান্ডা। এরপরে বেশ কিছুদিন কেটে গেল। দিনগুলো রোজকার মতোই কাটছিল। ভৈরব যে আঁতকে ওঠার মতো গল্প শুনিয়েছিল সেরকম কিছুই অবিনাশের চোখে পড়েনি। সে প্রায় ধরেই নিয়েছিল ওসব গাঁজাখড়ি, গ্রাম্য কুসংস্কার মাত্র। কিন্তু তার সেই ভাবনাটা তাসের ঘরের মতো ভেঙে গেল সেই দিন। দিনটা ছিল অমাবস্যা। শীতের বেলা বড্ড ছোট। 5টা বাজতে না বাজতেই পৃথিবীকে যেন কেউ এক পোঁচ কালি মাখিয়ে দিয়েছে। ঘুটঘুটে অন্ধকার। ভৈরব তার সারাদিনের কাজ বুঝিয়ে দিয়ে 5:30টার সময় কোয়ার্টার ছাড়ল। আজ সে বারবার করে অবিনাশকে বলেছিল, মাস্টারমশাই, আজ রাতটা বড্ড খারাপ, অমাবস্যার রাত। চলেন, আমার গরিবখানায় চলেন, দুটো ডাল ভাত যা জুটবে তাই খাবেন। আরে ভৈরবদা, তুমিও যে কি বলো না। আরে ওসব জল হরকার ভয়ে আমি তোমার বাড়ি গিয়ে লুকোবো? আরে যাও তো, কিচ্ছু হবে না। ভৈরব আর কথা বাড়ায়নি। শুধু যাওয়ার আগে একবার থমথমে মুখে বলেছিল, বাবু সাবধানে থাকবেন বাবু। আর যাই ঘটুক না কেন, রাতের বেলা কেউ যদি ডাকে দরজা খুলতে যাবেন না, মনে রাখবেন কথাটা। ভৈরব চলে যাওয়ার পর কোয়ার্টারটা যেন বড্ড বেশি নিস্তব্ধ হয়ে গেল। রাত গভীর হল। বাইরে ঘন কুয়াশার চাদর। অবিনাশ রাতের খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু একসময় হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল তার একটা অদ্ভুত শব্দে। ছপাত ছপাত ছপাত। শব্দটা আন্ধারি নদীর দিক থেকেই ভেসে আসছে। কিন্তু এ তো সাধারণ শব্দ নয়। এ যেন বিশাল ভারী কিছু একটা হেঁটে হেঁটে জলের ওপর দিয়ে এগিয়ে আসছে। শব্দটা ভারী অদ্ভুত। অবিনাশ ধর্মড়িয়ে উঠে বসল। এই শীতকালেও লোডশেডিংয়ের জ্বালায় হারিকেন, কেরোসিন আর দেশলাই তাকে সব সময় হাতের কাছে রাখতে হয়। সে দেশলাই জেলে হারিকেনটা ধরিয়ে বাতিটা একটু উস্কে দিল। হলদেটে আলোয় ঘরের কোণে কোণে ছায়াগুলো যেন আরো জীবন্ত হয়ে উঠল। আওয়াজটা কয়েকবার হয়েই থেমে গেল। কোয়ার্টারের পেছনে পশ্চিম দিকে যে জানালাটা, সেটা ঠিক নিচেই আন্ধারি নদী। শীতের কারণে অবিনাশ ওদিকটা বিশেষ একটা খোলে না। খুললেই হাড় কাঁপানো ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। কিন্তু আজ কি একটা অমোঘ কৌতূহলে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো।
তারপর পা টিপে টিপে জানালার কাছে এগিয়ে গেল। দম বন্ধ করে কয়েক মুহূর্ত কান পেতে রইল। বাইরে সব চুপচাপ। বুকের ধুকপুকানিটা চেপে সে খিলটা খুলল। পাল্লা দুটো ক্যাঁচ ক্যাঁচ করে সামান্য খুলতেই এক ঝটকা হিমেল বাতাস তার মুখে চোখে ঝাপটা মারল। সে সেই ফাঁক দিয়ে বাইরে তাকালো। ঘুটঘুটে অমাবস্যার অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তবে অন্ধকারেরও যেন একটা নিজস্ব আলো আছে। কিছুক্ষণ একভাবে সেদিকে তাকিয়ে থাকতেই চোখটা সয়ে এলো। সে ভালো করে বোঝার চেষ্টা করল নদীর জলে কিসের শব্দ হচ্ছিল। আর ঠিক তখনই চোখটা একটু সয়ে আসতেই সে দেখল ঘুটঘুটে অন্ধকারের ভিতরেও আরো কালো কুচকুচে অন্ধকারের মতন একটা দলা পাকানো কিছু, একটা ছায়া জলের ভেতর থেকে ধীরে ধীরে উপর দিকে উঠে আসছে। অবিনাশের গায়ের সব লোম খাড়া হয়ে গেল। ওটা একটা অবয়ব, একটা কালো ভুতুড়ে ভয়ঙ্কর আকার। পিঠটা সামান্য ঝুঁকে রয়েছে, কুঁজো আকারে সে বিশাল। কাঁধে স্পষ্ট একটা ঝোলার মতো কিছু। তার সারা শরীর থেকে টুপটুপ করে জল ঝরে পড়ছে। এই জমাট অন্ধকারের মধ্যে অবিনাশ কি করে যেন বস্তুটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। যদিও ওটাকে বস্তু বলতে তার মন সায় দিল না। ওটা অন্য কিছু। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ভৈরবের কথাগুলো তার কানে বাজতে শুরু করেছে। জলহরকা, দেখতে ঠিক একজন ডাকপিয়নের মতো। আর আজ তো অমাবস্যা। অবিনাশ আর এক সেকেন্ডও ভাবতে পারল না। সে দড়াম করে জানালার পাল্লা দুটো বন্ধ করে খেয়ে তুলে দিল। তার সারা শরীর বেয়ে ঘাম ঝরছে। এই কনকনে শীতেও সে ঘেমে উঠেছে। ভৈরব বলেছিল ঘরের দরজায় টোকা পড়লে সে যেন দরজা না খোলে। অবিনাশ হারিকেনের পাশে বসে কাঠ হয়ে রইল। দরজায় টোকা পড়ল না। সারা রাত অপেক্ষা করে থাকার পরেও না। কিন্তু সে স্পষ্ট অনুভব করল কোয়ার্টারের বাইরে ভেজা ঘাসের ওপর একটা ভারী কিছু যেন চলাফেরা করছে। শব্দটা তার কোয়ার্টারকে ঘিরে বারবার চক্কর দিচ্ছে। না ঘুমিয়ে এক বিরাট উত্তেজনার মধ্যে ভোরের অপেক্ষা করতে লাগলো অবিনাশ। পরদিন সকাল হলো। সূর্যের আলো ফুটতেই যেন রাতের সব বিভীষিকা ফিকে হয়ে গেল। সবকিছুই আবার আগের মতোই দৈনন্দিন আর স্বাভাবিক। কিন্তু অবিনাশের বুকের কাঁপুনিটা থামেনি। সে কাঁপা কাঁপা হাতে কোয়ার্টারের সদর দরজা খুলল। আর বাইরে বেরোতেই তার রক্ত জল হয়ে গেল। দরজার ঠিক বাইরে চৌকাঠের ওই পাশে মাটির ওপর স্পষ্ট ভেজা কাদার ছাপ, পায়ের ছাপ। কিন্তু এ ছাপ ঠিক মানুষের পায়ের ছাপের মতো নয়। পায়ের গোড়ালির দিকটা খানিকটা মানুষের মতোই, কিন্তু সামনের দিকে যেখানে মানুষের পায়ের আঙুল থাকার কথা সেই জায়গাগুলোতে স্পষ্ট তিনটে করে বিভাজন। ঠিক যেন একটা বিশাল হাঁসের পা। বিভৎস ভয়ঙ্কর সেই ছাপ। অবিনাশ একটু ঘুরে দেখল। শুধু দরজার সামনেই নয়, পায়ের ছাপটা সত্যি সত্যি তার কোয়ার্টারের চারিদিকে ঘুরে বেরিয়েছে। সে আর বিষয়টাকে অবহেলায় উড়িয়ে দিতে পারল না।
তথাপি সে প্রতিদিনের মতোই তৈরি হয়ে পোস্ট অফিসে গিয়ে বসল। আজ সে একটু থমথমে, চুপচাপ। ভৈরব আসতেই তার মুখের দিকে তাকাল। ভৈরব জিজ্ঞাসা করল, কি হয়েছে মাস্টার মশাই? সব ঠিক ছিল তো? গতকাল রাতে কোনো সমস্যা হয়নি তো? অবিনাশ ভৈরবের চোখের দিকে তাকাতে পারল না। সে গতকাল রাতের কথাটা সম্পূর্ণ চেপে গেল। অন্যদিকে তাকিয়ে শুধু বলল, না না, কিছু সমস্যা হয়নি, সব ঠিকই ছিল। সকালবেলা খবরের কাগজটা দিয়ে যায় গ্রামের একটি ছেলে। আজও দিয়ে গেছে। টেবিলের ওপর ভাঁজ করে রাখা কাগজটা তুলে নিল অবিনাশ। সে কাগজটা খুলল, আর প্রথম পাতার একটা বিশেষ অংশে চোখ পড়তেই সোজা হয়ে বসল। ভৈরব সেদিন নদীর ধারে যা যা বলেছিল তা সবটাই খবরের কাগজে ছাপা হয়েছে, কিন্তু অবিনাশ পড়তে শুরু করল। গ্রামের সেই দামোদরের হত্যাকাণ্ড নিয়ে খবর। কিন্তু এ কি? সেদিন নদীর ধারে ভৈরবকে বলা তার কথাগুলোই যেন অক্ষরে অক্ষরে ফুলে গেছে। অবিনাশের বুকটা গর্বে আরো বেশি চওড়া হয়ে গেল। খবরের কাগজে বড় বড় করে লেখা হয়েছে, দামোদর শেঠকে হত্যা করা হয়েছে এবং সেটা কোনো পিশাচ বা জল হরকা নয়। হত্যা করেছে ওই সর্বশান্ত বিধবার ভাই সত্যেন্দ্র। সে এখন পুলিশের হেফাজতে। নিজের দোষ স্বীকার করেছে। দিদির আত্মহত্যার বদলা নিতেই সে এই কাজ করেছে এবং আর নিজেকে বাঁচাতে জলহরকার গল্পটাকেই সে ব্যবহার করেছিল। সিন্দুকের ওপর সে নিজেই পলিমাটি রেখে এসেছিল। অবিনাশ কাগজটা ভৈরবের দিকে বাড়িয়ে দিল। এই দেখো ভৈরবদা, ভালো করে দেখো, সেদিন তোমায় কি বলেছিলাম মনে আছে? তার গলায় বিজয়ী সুর। আরে এটা একটা হত্যাকাণ্ড, দেখেছো তো আমার কথাটাই মিলল। যত সব গাঁজাখুরি গল্প নিয়ে তোমরা থাকো, বুঝলে? ভৈরব পেপারটায় চোখ বুলিয়ে দেখল, সত্যি। লজ্জায় অপমানে তার মুখটা ছোট হয়ে গেল। সে আর একটাও কথা বলতে পারল না। অবিনাশ মনে মনে আনন্দে আটখানা। জলহরকার কথাটা যে আগাগোড়া মিথ্যে, এসব মানুষের মনের কল্পনা, সেটা আজ সে প্রমাণ করে দিয়েছে। কিন্তু একটা খটকা থেকেই গেল। মনে জেগে ওঠা একটা প্রশ্নকে সে কিছুতেই উড়িয়ে দিতে পারছিল না। পায়ের ছাপগুলো তাহলে কিসের ছিল? কেউ কি তাহলে তাকেও ভয় দেখানোর চেষ্টা করেছে? অবশ্য হতেই পারে। পোস্ট অফিসে টাকা পয়সা থাকে, কোনো দুষ্টু লোকের কোনো দুষ্টু ফন্দি থাকতেই পারে। এতে অবাক হওয়ার তেমন বিশেষ কিছু নেই। সেদিন কাজ সেরে অবিনাশ সন্ধ্যের একটু আগেই কোয়ার্টারে ফিরল। কোয়ার্টারের দরজায় তালা ঝুলছিল, ঠিক যেমনটা সে সকালে দিয়ে গিয়েছিল। কিন্তু তালা খুলে ঘরে প্রবেশ করতেই তার শরীরটা শিউরে উঠল। ঘরের মেঝেতে ভেজা থকথকে পায়ের ছাপ, সেই একই ছাপ। গোড়ালিটা মানুষের মতো, কিন্তু সামনে 3টে করে বিভাজিত আঙুল। ঘরের তো তালা বন্ধ ছিল, বিড় বিড় করে বলল অবিনাশ। তাহলে কে ঢুকলো আর কখন ঢুকলো? তার বুকটা ভয়ে শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি করে একটা ভেজা কাপড় দিয়ে মেঝেটা ঘষে ঘষে পরিষ্কার করে নিল। তারপর হাঁপিয়ে গিয়েই আরাম কেদারাটায় বসতে গেল। আর তখনই তার চোখ পড়ল টেবিলটার দিকে। টেবিলের একপাশে দেয়ালের দিকে একটা চোরাই ড্রয়ার আছে। সামান্য একটু বাইরের দিকে বেরিয়ে আছে ওটা। আগে সে কখনো এটা লক্ষ্য করেনি। অবাক হয়ে সেদিকে এগিয়ে গেল অবিনাশ। ড্রয়ারটা টানতেই খুলে গেল। ভেতরে কয়েকটা ধুলোমাখা ফাইল পড়ে রয়েছে, আর তার নিচেই একটা পুরনো পাতা ছেঁড়া ডায়েরি। ডায়েরিটা হাতে তুলে নিল অবিনাশ। ডায়েরি। তারপর আরাম কেদারাটায় গিয়ে বসল। আজ ইলেকট্রিসিটি রয়েছে, লোডশেডিং হয়নি। হলদেটে বাল্বের আলোয় সে ডায়েরিটা খুলল। হ্যাঁ, আরে এই যে রজনীকান্তবাবুর ডায়েরি। গোটা গোটা অক্ষরে তার নাম লেখা আছে। প্রথম পাতাগুলো সে উল্টাতে লাগল।
খুবই সাধারণ সব কথা, কিছু হিসেবপত্র, কিছু কাজের শিডিউল, তেমন আকর্ষণ করার মতো কিছুই অবিনাশ পেল না। কিন্তু শেষের দিকে এসে একটা পাতায় তার চোখটা থমকে গেল। সেখানে রজনীকান্ত বাবু লিখে গেছে, আমি ভুল ভেবেছিলাম। জলহরকা আছে, এ কোনো সাধারণ পিশাচ নয়। সে শুধু তাদের কাছেই আসে যারা কোনোভাবে নিজের দায়িত্ব পালন করেনি এবং তার নির্বুদ্ধিতায় তার দায়িত্ব পালন না করার জন্য অন্য কারোর অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। অবিনাশের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে পড়তে থাকল। নিজের বয়ানে ভদ্রলোক স্বীকার করে গেছেন, গ্রামের অনেক গরিব মানুষের মানি অর্ডারের টাকা তিনি চুরি করতেন। যে টাকাটা তাদের প্রাপ্য ছিল, সেই টাকাটা তিনি তাদের হাতে তুলে দেননি, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আত্মসাৎ করেছেন। অমাবস্যার রাতে সেও সেই কালো অপরাধটাকে জল থেকে উঠতে দেখেছে। সেও কোয়ার্টারের চারিদিকে সেই ভয়ঙ্কর পায়ের ছাপ লক্ষ্য করেছে। অবিনাশের হাত পা কাঁপতে শুরু করল। এ যেন তার নিজের গল্প, তার নিজের গল্পের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। সেও তো সেই কালো অবয়বটাকে দেখেছে, সেও তো কোয়ার্টারের চারিদিকে পায়ের ছাপ লক্ষ্য করেছে। তাহলে কি সেও? এমন সময় হঠাৎ অবিনাশের ঘরের দেয়াল ঘড়িটার দিকে চোখ পড়ল। সন্ধেবেলায় ডায়েরিটা হাতে নিয়ে বসেছিল সে, আর এখন রাত 1টা বাজে। এইটুকু লেখা পড়তে গিয়ে এতগুলো ঘন্টা কেটে গেল কি করে? আর ঠিক তখনই সে আবার সেই শব্দটা শুনতে পেল, ছপাত ছপাত ছপাত। নদীর জল থপথপ করে শব্দ হচ্ছে, যেন কেউ হেঁটে আসছে। তারপর ঘাসের উপর হাঁটার শব্দ, ভেজা ঘাস মারিয়ে কেউ যেন তার কোয়ার্টারের চারিদিকে ঘুরছে। শব্দটা এতটা স্পষ্ট, এতটা জীবন্ত যে অবিনাশের মনে হলো এই বুঝি দরজা ভেঙে সে ভেতরে ঢুকে পড়বে। চট করে অবিনাশের একটা কথা মনে পড়ে গেল। তার সারা শরীর হিম হয়ে গেল। এর আগে সে যে পোস্ট অফিসে ছিল, তার বন্ধু শ্যামলের সঙ্গে সে থাকত। সে শ্যামল তাকে একটা দায়িত্ব দিয়েছিল, কিছু টাকা তার মায়ের কাছে মানি অর্ডার করে পাঠাতে হবে। শ্যামল বারবার করে বলে দিয়েছিল তার মায়ের শরীর ভীষণ খারাপ, গুরুতর রোগ, আর ঠিকঠাক সময়ে ওষুধপত্র না পড়লে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। অবিনাশের হঠাৎ মনে পড়ল সে ভুলে গিয়েছিল। সেই মানি অর্ডারের খামটা সে ভুল করে নিজের ট্রাঙ্কে রেখে বিয়ে মালুম ভুলে গিয়েছিল। সেই মাসের টাকাটা নিশ্চয়ই শ্যামলের মায়ের কাছে পৌঁছায়নি। শ্যামলের মায়ের দেখাশোনা করার মতো একজন পরিচারিকা ছাড়া সংসারে আর কেউ ছিল না, এটা সে শ্যামলের কাছে শুনেছিল। তাহলে কি শ্যামলের মা আর বেঁচে নেই? আর সেই ভুলের শাস্তি, সেই দায়িত্ব পালন না করার শাস্তি কি আজ অবিনাশ পেতে চলেছে? অবিনাশের শরীরটা থরথর করে কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় ধপ ধপ করে শব্দ হলো। ভারী ওজনদার কিছু দিয়ে যেন আঘাত করা হচ্ছে। তারপর দরজার ওপার থেকে ভেসে এলো একটা ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠস্বর, যেন জল আর কাদা মেশানো একটা গলা। অবিনাশ বাবু, আপনার চিঠি এসেছে। অবিনাশ কেমন যেন সম্মোহিত হয়ে চেয়ার ছেড়ে উঠল। তার নিজের শরীরের উপর যেন আর কোনো নিয়ন্ত্রণ নেই। সে টলতে টলতে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। আর দরজা খুলতেই সে দেখল বাইরে জমাট কুয়াশার ভেতর থেকে একটা কালো রঙের ভয়ঙ্কর ভুতুড়ে অবয়ব দাঁড়িয়ে আছে। আকৃতিতে সে অবিনাশের দ্বিগুণ। মুখটা দেখা যায় না, সম্পূর্ণটাই যেন জমাট বাঁধা অন্ধকার। তার সারা শরীর থেকে টপ টপ করে কাদার জল ঝরে পড়ছে। আর তার কাঁধে একটা ঝোলা, হাত দুটো কুচকুচে কালো। সেই কালো হাত দুটো তার দিকে এগিয়ে গেল। সেই হাতের মধ্যে ধরা একটা ভেজা থকথকে চিঠির খাম।
অবিনাশ আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। তাকিয়ে থাকতে পারল না সেই কালো অবয়বের দিকে। তার চোখ দুটো কেমন যেন অন্ধকার হয়ে আসছিল। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তার মনে হলো সে যেন গভীর অতল কোনো খাদের মধ্যে পড়ে যাচ্ছে। ব্যাস, তারপর আর কিছু মনে নেই অবিনাশের। পরদিন সকালে ভৈরব সময় মতোই পোস্ট অফিসে এসেছিল, কিন্তু পোস্ট অফিস বন্ধ। মাস্টারমশাইয়ের কোনো দেখা নেই। অবাক হয়ে সে কোয়ার্টারের দিকে এগিয়ে গেল, আর সেখানে গিয়েই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। কোয়ার্টারের দরজাটা হাট করে খোলা। ভৈরব ভয়ে ভয়ে ডাকল, মাস্টারমশাই, মাস্টারমশাই, অবিনাশবাবু ভেতরে আসেন, ভেতরে আসেন অবিনাশবাবু। কোনো সাড়া নেই। ঘরটা খাঁ খাঁ করছে। অবিনাশ নিরুদ্দেশ। ঘরের ঠিক মাঝখানে সেই টেবিলটার উপর পড়ে আছে একটা ভেজা সপসপে চিঠি। খামটা কাদা জলে একাকার, আর তার পাশেই এক মুঠো তাজা পলি মাটির স্তূপ। ভৈরব আর দাঁড়াতে পারল না। ভয়ে দুপা পিছিয়ে গিয়ে সে হোঁচট খেয়ে উঠোনের ওপর পড়ে গেল। তার মুখ দিয়ে শুধু অস্ফুটে একটা শব্দ বেরিয়ে এলো, জল, জলহরকা, জলহরকা, জলহরকা। দৃশ্যটা যেন সুতো কেটে মিলিয়ে গেল হাজার মাইল দূরে অন্য এক শহরে। শ্যামল তার মায়ের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। পরিচারিকা কমলী ঘরের এক কোণে থমথমে মুখে মাটির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। বিছানায় তার মা সাদা চাদরে ঢাকা, নিথর আর চির ঘুমে। শ্যামল বিশ্বাস করতে পারছিল না। সে কমলীর দিকে ফিরে কাঁপা গলায় বলল, হ্যাঁ রে কমলী, আমি তো টাকা পাঠিয়েছিলাম। তুই কি ঔষধগুলো কিনে দিসনি? মাকে ঠিকঠাক সময় মতো খাওয়াসনি? কমলী এবার কান্নায় ভেঙে পড়ল। দাদা বাবু, আপনি যেই টাকা পাঠিয়েছিলেন সেই টাকা তো এসে পৌঁছায়নি। আপনি ঠিকঠাক পাঠিয়েছিলেন তো? আমি তো নিচের তলার নিবারণ বাবুর থেকে কিছু পয়সা ধার করে এনে কর্তা মায়ের ওষুধ চালিয়েছিলাম। নিবারণ বাবুকে একবার জিজ্ঞেস করে দেখেন না আমি মিথ্যে কথা বলছি কিনা। আমি সব রকম চেষ্টা করেছি দাদা বাবু, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। আপনার সঙ্গেও যোগাযোগ করতে পারছিলাম না। কমলী মাটিতে বসে পড়ে ডুকরে কেঁদে উঠল। শ্যামল তার মায়ের ঠান্ডা নিথর মুখের দিকে তাকিয়ে রইল, চোখে কান্না ভেজা জল। তার মনটা পাথর হয়ে গেছে। সে মনে মনে ভাবল, তাহলে কি অবিনাশ মানি অর্ডারটা পাঠায়নি? ভুল। অবিনাশ হয়তো ইচ্ছে করে ভুলটা করেনি। সে হয়তো সত্যি ভুলে গিয়েছিল, কিন্তু সেই ভুলের মাসুল যে এত ভয়ঙ্কর হতে পারে তা সে কল্পনাও করতে পারেনি। সেদিন যদি সে তার দায়িত্বটা পালন করত তাহলে হয়তো শ্যামলের মা আরও কিছুদিন বেঁচে থাকতেন, আর জলহরকাও অবিনাশের দরজায় চিঠি নিয়ে আসত না। আজও বৈতরণীগঞ্জের আন্ধারি নদী সেই একই রকমভাবে বয়ে চলেছে। লোকে বলে তার গভীরে আজও
সে পাহারায় রয়েছে। সে ভুল করে হোক বা স্বেচ্ছায় হোক, কোনো অন্যায়েরই ক্ষমা করে না সে। শেষ পর্যন্ত তার চিঠি প্রাপকের কাছে এসে পৌঁছে যায় ঠিকই। কে জানে, সমাজে যদি সত্যি এমন একজন জলহরকা থাকত যে সব দোষের শাস্তি ঠিক সময় মতো দিতে পারত, তাহলে মানুষ বোধহয় ভুল করে অন্যায় করতেও একটু ভয় পেত। শুনলেন বৈতরণীগঞ্জের ভুতুড়ে পোস্ট অফিস। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামীতে আরও রোমাঞ্চকর গল্প আমি সুদর্শন নিয়ে হাজির হব আপনার সঙ্গে আড্ডা দিতে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। আর আমাদের আজকের এই নিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টের সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। আচ্ছা, যদি আপনি মনোযোগ সহকারে আজকের গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে বৈতরণীগঞ্জে যে হাটের উল্লেখ করা হয়েছে সেই হাটটা কি বারে বসত? সেই বারটা এই গল্পে উল্লেখ নেই, কিন্তু একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন বৈতরণীগঞ্জে কি বারে হাট বসত। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন শেখ মুস্তাকিম, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, মোহাম্মদ মসিদুর রহমান, দেবলীনা দাশগুপ্ত, রত্না সরকার, মল্লিকা বারিক, মনীষা হালদার, আজিজুদ্দিন খান, অজিত শেখ, তাপস দাওয়ান, পূজা দাওয়ান, পাঠক যাদব, রিঙ্কু বারুই, রাধারানী বিষ্ণু, সুকান্ত মাইতি, মিসবা ওতারবুন মাভিজা, অভি এবং শঙ্কর মণ্ডল আর পূজা মণ্ডল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানানোর জন্য। তাহলে চলুন আজকের মতো এখানে বিদায় নেওয়া যাক। আবার দেখা হবে একটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।